নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। দেখুন, এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সংসারে অর্থাৎ তাদের যে বিদ্রোহী বিধায়ক, সেই বিদ্রোহী বিধায়কদের মানে সংসারেও কিন্তু এবার ভাঙনের সুর শোনা যাচ্ছে। কি ঘটেছে, কেন এই কথা বলছি সেটা পুরোটাই বলবো। তার আগে আপনাদেরকে বলবো ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আজকে বিধানসভাতে একাধিক বিল পেশ করেছে রাজ্য সরকার, যার মধ্যে গুন্ডা দমন বিল থেকে শুরু করে ওবিসি সংশোধনী বিল, এরকম বিল পেশ করেছে রাজ্য সরকার। তো ওবিসি সংরক্ষণ নিয়ে জোড়া সংশোধনী বিল, গুন্ডা দমন ও সরকারি সম্পত্তি ধ্বংসের বিরুদ্ধে বিল, এই চারটে বিল পেশ করেছে রাজ্য সরকার এবং তেমন কোনো বাধা বিপত্তি ছাড়াই বিলগুলো পাশও হয়ে গিয়েছে। সরকারের ভূমিকা নিয়ে, বিলের বিষয় নিয়ে খুব বিরাট কিছু হইচই হচ্ছে এমনটা নয়। সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করার মতনও কিছু ঘটেনি, তারা বিল এনেছে, পাশও হয়ে গেছে। ভোটাভুটি হয়েছে, কিন্তু আবার ভোটাভুটি হয়েছে, যদিও সরকারও কনফিডেন্ট ছিল এই বিল পাশ হতে বিরাট কিছু বেগ পেতে হবে না, কারণ বিরোধী দলের অর্ধেক অংশকে তারা পকেটে পুরে নিয়েছে। কিন্তু সত্যি কি সবাইকে পকেটে পুরতে পেরেছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন, সেই দাবির পক্ষে কি সবাই রয়েছেন? এই প্রশ্নটা কিন্তু আজকে তুলে দিয়েছেন তারই সঙ্গে থাকা বেশ কিছু বিধায়ক, এবং সেটাও গোপনে হয়েছে। কেন বলছে এই কথাগুলো? দেখুন, আজকে যে ঘটনা ঘটেছে বিধানসভায়, এই যে বিলগুলো যখন নিয়ে চর্চা হয়েছে, বিশেষ করে ওবিসি সংরক্ষণ বিল, যে সংশোধনী বিল, সেটা নিয়ে যখন চর্চা হয়েছে, বিধানসভায় পেশ করা হয়েছে, তো এই বিলটা বিধানসভাতে পেশ করেছেন, অধিবেশনে একেবারে ফার্স্ট হাফে বিলটা পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জোড়া সংশোধনী বিল পেশ করেন। এই বিলটা নিয়ে আলোচনা চান নওশাদ সিদ্দিকী, যিনি আইএসএফ বিধায়ক, এবং ভোটাভুটি, আলোচনার পরে ভোটাভুটি চান। ঠিক আছে, মেনে নেওয়া হয়। দলের কৌশল নিয়ে আলোচনা করতে থাকেন কালীঘাটপন্থী বা মমতাপন্থী তৃণমূল নেতারা, অর্থাৎ এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, আলিফা আহমেদরা। উল্টো দিকে ঋতব্রতপন্থী যারা, তারাও আলোচনা করে নেন। খুব স্বাভাবিকভাবে সন্দীপন শাহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান, সাবেনা ইয়াসমিনরা এটা নিয়ে আলোচনা করেন, ভোটাভুটি হয়। কিন্তু এই ভোটাভুটিতেই রহস্য লুকিয়েছিল। কি ছিল? ভোটাভুটি হওয়ার ঠিক আগেই ওয়াকআউট করে ঋতব্রতপন্থী বিরোধী শিবির, যেটা মোটামুটি স্ট্র্যাটেজি হবে যে সেটা বোঝাই যাচ্ছে, কারণ তাদের সঙ্গে বিজেপির একটা আঁতাত রয়েছে এবং সেটা একেবারে খুল্লাম খুল্লা পরিষ্কার, প্রত্যেকেই জানেন এরকমই হবে আগামী দিনগুলোতে স্ট্যান্ড পয়েন্ট তাদের, এটাও পরিষ্কার। কিন্তু তারপরও দেখা যায় যে কালীঘাটপন্থী, এই যে ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থীদের মধ্যে কালীঘাটপন্থীরা থেকে যান, ঋতব্রতপন্থীরা এই ভোটাভুটির আগে বাইরে চলে যান, যাতে তাদের সরকারের বিরুদ্ধে ভোট না দিতে হয়। কিন্তু সাসপেন্স তো ওখানেই ছিল। ঋতব্রতপন্থীদের একটা অংশ বাইরে চলে গেলেও তখনও বিধানসভায় থেকে যান বিরোধী শিবিরের কাজল শেখ, তৌফিকুর রহমান, বাইরন বিশ্বাস, মোশাররফ হোসেন, পান্নালাল হালদার, অর্থাৎ 5 জন বিধায়ক তারা বিধানসভাতে থেকে যান। এমনকি স্পিকারে ভৎসনার মুখেও পড়েন এই বিধায়করা, যদিও তাদের দাবি কারো কারো যে তারা ভেতরে থাকলেও ভোটদানে বিরত ছিলেন, ভোট দেননি। এবং ভোটের ফল সামনে আসতে দেখা যায় বিলের পক্ষে ভোট পড়েছে 186, বিপক্ষে 17। তৃণমূলের কালীঘাট শিবিরের দাবি তাদের 12 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বুঝতে পারছেন, 12 জন বিধায়ক কালীঘাট শিবিরের উপস্থিত ছিলেন। মানে তৃণমূলের ওভারঅল যদি ধরা হয় ঋতব্রত আর এদের ধরে 80 জন বিধায়ক, 12 জন যদি এদিকের উপস্থিত থাকে, তাহলে উল্টো দিকের হয় 68 জন, তাই তো? তাহলে তাদের ভোটটা থাকার কথা নয়। তাহলে 12 জন, আর বিরোধী পক্ষে মানে বিপক্ষে, বিলের বিপক্ষে ভোট পড়েছিল কটা বললাম? 17টা। 12 জন তৃণমূলের, মানে কালীঘাটপন্থী তৃণমূলের 12 জন। এবার কংগ্রেসের 2 বিধায়ক, 12 2 14, সিপিএম এ মুস্তাফিজুর রহমান 15, আইএসএফ এ নওশাদ সিদ্দিকী 15 1 16। তাহলে আরেকজন বিধায়ক কে, যিনি ভোট দিয়ে দিলেন? ঋতব্রতপন্থীদের কেউ ভোট দিলেন? এখানেই সন্দেহ দানা বাঁধে যে তাহলে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর ভাঙতে চলেছে? তাদের যে বিরোধী পক্ষ বলে তারা বিরাট দাবি করছিল আমাদের সংখ্যা বাড়ছে, প্রত্যেক দিনই বাড়ছে,
তাহলে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সংসার ভাঙতে চলেছে? শুধু ঋতব্রত নয়, ওদিকে এনসিপিআই তাদেরও সংসার, মানে তাদের সাংসদ সংখ্যাও কিন্তু কমছে। তারাও কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাওয়ার একটা চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে। সে যতই রচনা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলুক না কেন টিভির পর্দায়। এবার আর একটা বিষয় ঘটেছে, এখানেই শেষ নয়। বাইরন বিশ্বাস তিনি একটু ঠোঁটকাটা, তিনি বলেছেন সিস্টেমেটিক ভাবে এই ওয়াকআউটটা হয়নি, সবার সঙ্গে আলোচনা হয়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, অর্থাৎ এখানে সমন্বয়ের অভাব দেখা গেছে, তারা নিজেরা বেরিয়ে গেছেন। আবার একটা ঘটনা ঘটেছে সেকেন্ড হাফে, গুন্ডা দমন বিল এবং সম্পত্তি ধ্বংসের বিরুদ্ধে মন্ত্রী বিশাল নামার পেশ করা সংশোধনী বিল নিয়ে আলোচনা হয়, তারপর ভোটাভুটি হয়। ভোটাভুটির দাবি করেন ঋতব্রত শিবিরের মুখ্য সচেতক আকরুজ্জামান। এই পর্বে কেউ ওয়াকআউট না করলেও, অর্থাৎ ঋতপন্থী তৃণমূলরা ওয়াকআউট না করলেও ভোটদানে বিরত থাকেন কালীঘাট তৃণমূল, মানে ওই 12 জন বিধায়ক। ভোটের ফল দেখা যায় 176 পক্ষে, বিপক্ষে 41, ভোটদানে বিরত 20। ভাবুন, ওইদিকে তো হয়েছিল, আমি যদি ধরে নিই কালীঘাটপন্থী 12, সিপিএম কংগ্রেস মিলিয়ে 16টা হচ্ছিল, তাহলে এই 16 জনেরই বিরত থাকা উচিত ছিল। কিন্তু দেখা গেল ভোটদানে বিরত ছিল 20 জন। আরো 4 জন কারা? তারা কি ঋতব্রতপন্থী? এই বিষয়টাই কিন্তু এবার চর্চায় উঠে আসছে, যে তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এত যে দাবি করছেন সেটা কি এবার ধূলিসাৎ হতে চলেছে মাত্র কয়েকদিনের মধ্যেই? নির্বাচনের মাত্র কয়েকদিনের মধ্যে, ফল বেরোনোর কয়েকদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুরু করে জাভেদ খান, তারপরে আস্তে আস্তে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা, যদিও অরূপ বিশ্বাস ভোটে যেতেননি। কিন্তু এবার দেখা যাচ্ছে তারও অল্প সময়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকে হাত সরাচ্ছেন অনেকেই। শোনা যাচ্ছে যে বিরোধী শিবির থেকে কমপক্ষে 8 জন, কারণ মানে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে কমপক্ষে 8 জন তারা এই ভোটদানে বিরত ছিল দ্বিতীয় দফাতে, অর্থাৎ ওই গুন্ডা দমন বিল, সরকারি সম্পত্তি ধ্বংস করলে যে শাস্তি হবে সেই বিলটাতে কালীঘাটপন্থী তৃণমূল বিরত ছিল। তো অন্তত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 8 জন বিধায়কও কিন্তু বিরত ছিল। ফলত এই যে কৌশল তারা নিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূলের, এখানে কিন্তু বাজিমাত করে দিয়েছেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেকেই খুশি নন, তারা বলছেন, সে কারণেই তারা তার সঙ্গে থাকছেন না। আস্তে আস্তে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন? কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের দিকে ঝুঁকছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এরা কেউ মেনে নিতে পারছেন না, বলছেন কুণাল ঘোষ। ওইদিকে এনসিপিআইতে যারা তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা ছিলেন, 28 জনের মধ্যে 20 জন চলে গিয়েছিলেন এনসিপিআইতে একটা অখ্যাত অনামী দলে যোগ দিয়ে রাতারাতি সেই দলটাকে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল, বা রাজ্যের মানে একমাত্র কি বলবো বৃহত্তম দল তৈরি করে দিয়েছিলেন, মানে সাংসদের সংখ্যাতে লোকসভাতে। সেখানেও ঘর ভাঙছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অনেকেই নাকি তলে তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, যোগাযোগ করছেন, বলছেন যে দিদি সুযোগ দিন, ভুল হয়ে গেছে। সেই সংখ্যাটাও 10-এর অধিক। হ্যাঁ, এটা বলছি, সেই সংখ্যাটাও কিন্তু 10-এর অধিক। এখন হতেই পারে, রাজনীতিতে অনেক কিছু সম্ভব, আবার এরা হয়তো থেকেই যেতে পারেন তাদের সঙ্গে, বা ঋতব্রতদের সঙ্গে জুড়ে যেতে পারেন। কিন্তু শোনা যাচ্ছে যে ঋতব্রত শিবিরে যেমন ভাঙন, তেমনি ওইদিকে কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায় শিবিরেও ভাঙন দেখা দিয়েছে। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্মতলাতেই সভা করবেন, 5 জন হলেও সভা করবেন সেখানে। তাহলে কি সেই সভাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারাও অ্যাপিল করেছে, থানায় অ্যাপ্লিকেশন করেছে, অনুমতি চেয়েছে। তাহলে কি আগামী দিনে, অর্থাৎ 21শে জুলাইয়ের আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ভেঙে তছনছ হয়ে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বমহিমায় ফিরবেন, তিনি তার দলবল নিয়ে হাজির হবেন 21শে জুলাইয়ের সভামঞ্চে। সেখানে কি আরো বেশ কয়েকজন পায়ে ঠায় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে যাবেন দলে? এটা কিন্তু দেখার বিষয়, মজার বিষয়, রাজনীতির চর্চার বিষয়, প্র্যাকটিস। কি দেখাচ্ছে, কি বিশ্বাসঘাতকতার ছবি আমরা দেখতে পাচ্ছি, বেইমানির আর কত নজির দেখব এ রাজ্যের রাজনীতিতে, সেটা সময় বলবে। তবে আজকের এই ঘটনা কিন্তু বিরল থেকে বিরলতম ঘটনা।
বলা যেতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কপালে হাত পড়ে গিয়েছে। দেখা যাক আগামী দিনে আর কি কি দেখার বাকি আছে। আজ এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।